আসসালামু আলাইকুম, ইটস মি রাজীব, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে দেখছেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে পুরা আমার হোসেনপাড়া এলাকার এই অবস্থা। আর আমি কিছু কিছু ফুটেজ কালেকশন করছি যেগুলো আসলে না দেখার মতো নয়। তা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায়। আর আশা করি এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর ঘূর্ণিঝড় রেমালের কারণে অন্ততপক্ষে হোসেনপাড়ার 9 নং ওয়ার্ডের কী অবস্থা হয়েছে এটা তো অবশ্যই তুলে ধরছি। আমার ফোন ওয়াটার প্রুফ না, যে ফোনটা ভিজলে কোনো সমস্যা হবে না। আমার ফোনটা ওয়াটার নাই। আর আরেকটা আছে যে ডিসপ্লেতে পানি পড়লে কোন সময় যে ডিসপ্লেতে ঢুকে যাবে আর কোনো গ্যারান্টিও নাই। এই যে আমার বাইরের অবস্থা, আর বাকিগুলো তো ভিডিওটি দেখতে পাবে। এইটা ছিল সাগর পার। বাতাস এতটা পরিমাণে ছিল যা বলাটাই বাহুল। বাংলা একটা প্রবাদ আছে যে লুঙ্গি ওরে আকাশে, এরকম একটা ঘটনাই ওই দিন আমার সাথে ঘটছিল। ঘূর্ণিঝড় রেমালের কারণে যেমন ছিল বাতাস তেমন ছিল বৃষ্টি। তবে বাতাসের কারণে সমুদ্রের পারে দাঁড়ানোটা ছিল আমার জন্য বোকামি। সমুদ্রের ভিতরে যখন ঘূর্ণিঝড় রেমাল ছিল তখন সমুদ্রে ভাড়া থাকাকালীন অবস্থাতেই এই রকমের সিচুয়েশন হয়েছে। আর যখন জোয়ার ছিল তখন দুঃখের বিষয় যে আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি কোনো ভিডিও ফুটেজ আপনাদেরকে দিতে পারিনি। আমার দেখা সমুদ্র উত্তাল হওয়া এতটা পরিমাণ বিপজ্জনক ছিল যা আমি আমার লাইফে আর কখনো দেখিনি। তবে এবারের ঘূর্ণিঝড় রেমার যে এতটা ভয়াবহ হবে তা কেউই কল্পনা করতে পারেনি। যেমন বাতাসের কারণে ভাঙচুর করতেছিল গাছপালা, তেমন সমুদ্র উত্তাল ছিল। পুরো হোসেনপাড়ার সমুদ্রের পারে যত গাছপালা ছিল তার মনে হয় আপনার 10% গাছ মাটির নিচে দুমড়ে মুচড়ে গেছে। এইদিকে সমুদ্রের পানি এত জোবা থাকার সময়কালীন সমস্ত গাছের গোড়া পিটে তারপর গাছগুলাকে বালির দিকে ফেলে দেয়। এতে শুধু পরিবেশই না, বরং সমুদ্রের পারে যারা আমরা বসবাস করি তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়। আপনারা হয়তো ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন বহু গাছ যা সমুদ্রের ভিতরে শুয়ে আছে। আমি যখন সমুদ্রের পারে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির এক একটা ফোঁটা যেন মনে হয় গায়ে মার্বেল মারার মতো। সমুদ্রে ঘূর্ণিঝড় রেমার থাকার পরেও কিছু মানুষ দেখছি মাছ ধরতেছে। আর এইটা ছিল কেশিয়া বাদাম, যেখান থেকে আমরা অনেকেই অনেক রকমের কেশিয়া খাইছি। তবে এবারের ঘূর্ণিঝড় রেমারের কারণে পুরো বাগানটাকে তছনছ করে দিয়েছে। এইটা ছিলাম আমি যে কিনা সমুদ্রের পারে দাঁড়ানোর মতো কোনো সুযোগ পাইতেছিলাম না। যত পারতেছে আমার ঠেললে পিছের দিক নিতে এসে কোনো কায়দাতেই দাঁড়াতে দিচ্ছে না। আমি নিজেই নিজের ভিডিও করতেছিলাম আর আশেপাশে পরিবেশটা দেখতেছিলাম যে সমুদ্রের যে অবস্থা তাতে মনে হয় না যে গ্রামবাসীরা এলাকায় ঠিক মতো থাকতে পারবে। আর বৃষ্টির এক একটা ফোঁটা না জানি থতমার উপরে বুলেট পড়ে। অনেক কষ্ট করার পরেও আশেপাশে কিছু কিছু ভিডিও আমি কালেক্ট করতে পারছি। অতিরিক্ত বৃষ্টি আর বাতাস থাকার কারণে আমি এখান থেকে চলে আমাদের বাসার দিকে রওনা দিয়েছি। এইটা ছিল সমুদ্রের পাড়ের দ্বিতীয় রাস্তা, যেটা ভেঙে পানি আমাদের ওইদিকে ঢুকতে পারেনি। যদি এই রাস্তা ভেঙে আমাদের দিকে পানি ঢুকতে পারতো তাহলে এলাকা থেকে প্রত্যেকটা মানুষকে লড়াইয়া আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিত। এইটা হলো আমাদের বাইরের রাস্তা। আপনারা আমার অনেক ভিডিওতে দেখছেন যে এইটা আমাদের বাইরের রাস্তা, কিন্তু রাস্তার মাঝখানে যে একটা গাছ পড়ে আছে এইটা তো কেউই দেখে নাই। আমি এইখান দিয়ে যখন আসছি তখনও দেখছি গাছটা এরকম শুয়ে আছে, আর এমনকি এখন যাচ্ছি তখনও দেখতেছি গাছটা শুয়ে আছে। কারণ নজরই নাই যে গাছটা কিভাবে ভেঙে পড়লো, কাটতে রাস্তা পরিষ্কার করতে হবে তার কোনো খবর নেই। হঠাৎ করে এসেই দেখলাম বাড়ির পাশের কোলাডায় অনেকে জাল পাইতে মাছ ধরতেছে। তখন আমি দাঁড়াই কতক্ষণ দেখছি যে মাছ উঠতেছে কিনা, কিন্তু না, কোনো মাছই পায় না তারা। এই পাশটাতে বড় কোনো গাছ না থাকায় তেমন কোনো ঝুঁকিপূর্ণ ছিল না। যদি এরপর আমাদের বাড়িটা দেখি বিশাল বিশাল গাছ এবং সব বড় বড় চাম্বল গাছ, আর প্রত্যেকটা গাছ ছিল আমাদের ঘরের উপরে। আর বাড়ির উপরে গাছ থাকা মানে ঝড় দাওয়ারের দিনে প্রচন্ড প্রচন্ড পরিমাণে রিস্কে থাকা। বলা যায় না কখন কোন গাছের ঢালপালা ভেঙে অথবা গাছের মাঝখান দিয়ে ভাঙে একেবারে সোজা চালের উপরে পড়বে, আর ভিতরে যারা থাকবে তারা ভয়ানক পরিস্থিতির শিকার হবে। এইদিকে একটু জুমের বাড়ি মেরে দেখলাম যে মেহগনি গাছে আম। যাই হোক, আম গাছের ঠাল ভেঙে মেহগনি গাছের উপরে পড়ার কারণে আম দেখাচ্ছে। আর এই আমাদের বাড়ির ভিতরে পুরোপুরি গাছপালা ভেঙে ডালপালা সবকিছু একখানে গুছিয়ে রাখছি, যদিও অনেকটা কষ্ট করে এই জায়গায় একটা ছাদ দিয়েছিলাম, কিন্তু বাতাসে পিটানের কারণে পুরো ছাদটাই ছিঁড়ে বেড়ে দিয়েছি। আর এইটা হলো আমার রুমের দরজা খোলার পরে আমি তো দেখে পুরাই হতভম্ব হয়ে গেছি যে এতটা পরিমাণে পানি ছিল। এমন কোনো জায়গা ছিল না যে ওই সব জায়গা থেকে পানি পড়তেছে। তবে একটা জিনিস আমি দেখছি যে আমার বিছানায় মাত্র ওই কোনাটা দিয়ে এক ফোঁটা পানি করে পড়ছিল, কিন্তু তারপরে একটা স্থান দিয়ে আমার বিছানার উপর কোনো পানি পড়েনি। এইটা ছিল আমাদের লকট গাছ, যেটা
কিনা প্রতিটা ঝড় দাবার বৃষ্টি আইলি যে কোনো কোনার দিয়ে ঢাল ভাঙ্গে পড়ে। আর এইখানে অনেক সবজি গাছ ছিল, আমের গাছ ছিল, লেবু গাছ, আনারস গাছ। আমাদের আনারস গাছে 3টা আনারস হয়েছে। দেখলাম যে পাশে ডোবা ভরে গেছে। এই দিকটা ছিল আমাদের জলপাই গাছ, বিশাল এক জলপাই গাছ যেখানে ফুলে পুরো গাছ ভরে গিয়েছে। তো এই গাছটার দেখতেছি গোড়া লড়তেছে, সামান্য একটা ভাঙা বাঁশের উপরে ভর দিয়েছিল। আর এই যে আমি বলতেছিলাম আমার ঘরের উপরে ওই যে বড় চাম্বল গাছ। বাসা তো দেখা শেষ, এবার চলে যাব বড় রাস্তার দিকে, অবদার রাস্তার দিকে গিয়ে দেখবো যে এই রাস্তার কি অবস্থা, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, এটা আশেপাশ দিয়ে একটু দেখবো। চলার পথেই দেখলাম যে চাম্বল গাছ ভেঙে কলা গাছের উপরে পড়ছে। সামনেই দেখলাম কলা গাছে নাকি কলা আছে, কলার সাইজে ছিল একটা বিশাল বিশাল। এইদিকে আবার দেখতে পেলাম একবার চাম্বল গাছ ভাঙ্গে আরেকবারই তারের উপরে পড়ছে, কারেন্টের তারের উপরে। ঘুরে আবার দেখি এইবারের গাছপালা ভাঙ্গে উড়ানের উপরে পড়েছে গেছে সব সেকাইয়া। কিছুক্ষণ বাড়িটা দেখার পর বুঝলাম যে এই বাড়ি ভাঙ্গে পুরো চুরমার করে দিছে। হাঁটতে হাঁটতে সামনে যাইতেই দেখি মানের একটা গাছ পড়ছে আমাকে ওয়াইফে তার উপরে, এর মধ্যে নামছে বৃষ্টি। জপাত করে দৌড় দিলাম দোকানের দিকে। পরে গাছের দিকে তাকাইতে গাছের গোড়া উগলি, তারপর ওয়াইফে তার উপরে পড়ছে। এখন পড়ছে তো আর কিছু করার নাই, এটা তো আর তারা ইচ্ছে করে ফালায় নাই। কিছুক্ষণ দেখার পর যখন রাস্তার দিকে উঠতে যাবো তখন আবার ঝপাত করে নামছে বৃষ্টি, আবার দোকানের দ্বারে। এদিকে একটু ঘুরে ঘুরে আমাকে আকাশটার দেখাইতেছিলাম যে আকাশটার অবস্থা কতটা পরিমাণে ভয়াবহ। যাই হোক, বৃষ্টি থামার পর একটু বাইরে রাস্তার দিক যাবো। এখন যাইতে লেগে এই গাছটা নিচ দিয়ে যাইতে হবে আমার, কোনো মতে নিচ পাড়াইয়ে তারপর উঠলাম একটু গাড়িটা সোজা করিয়া। এত পরিমাণে কাদা হয়েছে রাস্তায় যে এই জায়গায় দিয়ে পাড়াই দিয়ে ওই জায়গায় দিয়ে স্লিপ কেটে যায়। তবে একটা জিনিস ভালো যে এই রাস্তায় বৃষ্টি পড়লে অতি তাড়াতাড়ি শুকাই যায়, এমনকি কোনো কাদাও থাকে না অল্পতেই। অনেক যুদ্ধ করার পর চলে এসেছি বড় রাস্তা, আর এইটা ছিল বড় রাস্তার। আকাশটা দেখুন কি ভয়ানক একটা থাপ পড়ে আছে। তবে ডিশের তারটার জন্য অনেক আফসোস হইতেছিল। আমি রাস্তায় দাঁড়ানোর পরে হঠাৎ করে আবার নামছে বৃষ্টি। এখন কি আর করার, ভালোই লাগতেছে না। যদি এত বৃষ্টি পড়ে তাহলে ভিডিও করি কেমনে আর আপনাদের সামনে দিও বা কেমনে। যাই হোক, বৃষ্টি পড়ছে ভালো কথা, কিন্তু হঠাৎ করে তো আর দৌড় দেওয়া যাবে না, আকাশটার দেখলেই ভয় লাগে। এই ভিডিওটা হলো ঘূর্ণিঝড় রিমাল উঠে যাওয়ার পরের ভিডিও, যেখানে কিনা সমুদ্র একেবারে ঠান্ডা হয়ে রয়েছে, মানুষ তার চর দিয়ে অনেক হাঁটাচলা করতেছে। তবে তখনও আকাশের অবস্থা অনেকটাই খারাপ ছিল। আর আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর দেখতেছিলাম যে আশেপাশে পরিবারে কি অবস্থা হয়েছে। এইটা হলো আমাদের সাগর পার, যেটা দীর্ঘ কয়েক ঘন্টাও আগে এতটা পরিমাণে তীব্র বাতাস, এমনকি পানির যে ঝাপটা ছিল তাতে মনে হয়েছিল যে পুরো কুয়াকাটা অঞ্চলটাকে এক নিমিষে ডুবিয়ে দেবে। মানুষ এখন এক বড় স্বস্তি ফেলতেছে, কারণ ঘূর্ণিঝড় রেমাল আপনার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশই সে উঠেছে, তারপরে কিছু কুয়াকাটার মানুষ পেয়েছে। তারপর এই যে পুরো গাছপালা এক নিমিষে ধ্বংস করে দিয়েছে। পুরো গ্রামটাকে যদি একটা ভিডিও করে দেখানো হয় তাহলে দেখবেন যে আপনার পুরো গ্রামটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। কারো গাছপালা, কারো বাড়িঘর ইত্যাদি সব ধ্বংস করে দেওয়া হয়েছে। তো আমার ভিডিওতে যখন আমি প্রথম দেখেছিলাম তখন ছিল পুরোপুরি ভাটা। আমি ভাটা বলতে সাগরের জোয়ার ভাটা বলতে দুইটা শব্দ আছে। তো জোয়ারের সময় পানি যে পর্যন্ত উঠছিল তাতে মনে হয় না যে আমরা পারে দাঁড়িয়ে থাকতে করছিলাম, আমরা সবাই সরে গেছিলাম। তবে জোয়ারের সময় ভিডিওটা করতে পারিনি কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল আর অতিরিক্ত বাতাস ছিল। আর ঘন্টায় প্রায় 170 থেকে 75 মাইল ছিল, কিলোমিটার ছিল। আর বর্তমানে ভাড়ার এই অবস্থা। আর আমার ভিডিওতে আমি আরেক জায়গায় দেখেছি বর্তমানে যে ভাড়ার যে অবস্থা, তাতে তখন ঘূর্ণিঝড় রেমাল সমুদ্রের ভিতরে, পরবর্তীতে এখন উঠে যাওয়ার পরে সমুদ্র আস্তে